প্রিয় শিক্ষার্থীরা, আমরা যুক্তিবিদ্যা ক্লাসের ধারাবাহিক আলোচনায় আজকে দ্বিতীয় ক্লাস নিয়ে এসেছি। যুক্তিবিদ্যা পরিচিতির ক্লাস। যুক্তিবিদ্যা পরিচিতিতে প্রথম দিন আমরা প্রাচীন যুগ পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা মধ্যযুগ এবং আধুনিক যুগ পড়ব। মধ্যযুগে যাদের কথা আমরা পড়ব তাদের মধ্যে মূলত মধ্যযুগীয় যুক্তিবিদ্যা হচ্ছে স্কলাস্টিক যুক্তিবিদ্যা। স্কলাস্টিক যুক্তিবিদ্যা মধ্যযুগীয় যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করেছে। তো আমরা যাদেরকে নিয়ে আলোচনা করব তারা হচ্ছেন আল-ফারাবি, ইবনে সিনা, ইবনে রুশদ। নাম শুনেই তোমরা বুঝতে পারছো যে এরা মুসলিম দার্শনিক, তার মানে এরা হচ্ছে মধ্যপ্রাচ্যের আরবীয় দার্শনিক। আর স্কলাস্টিক যুক্তিবিদরা ছিলেন পাশ্চাত্যের দার্শনিক। মূলত মধ্যযুগটা ছিল ধর্মকেন্দ্রিক। মধ্যযুগ দর্শনের ইতিহাসে ধর্মকেন্দ্রিকতার দায়ে আবদ্ধ ছিল এবং ধর্মের বাইরে বের হয়ে কেউ কোনো আলোচনা করতে পারেনি। তো মধ্যপ্রাচ্যের মুসলমান যুক্তিবিদরা প্রথম যুক্তিবিদ্যা চর্চা শুরু করে এবং তারা এরিস্টটলের লেখাগুলি পড়তে শুরু করে। তাদের মধ্যে আমরা এদের আলোচনা করব। ইবনে রুশদ হচ্ছে এমন ব্যক্তি যিনি এরিস্টটলের আলোচনার সমগ্র অংশ পড়েছিলেন। এরিস্টটল যা লিখেছে তার একটি শব্দও ইবনে রুশদ বাদ দেন। তো চলো আমরা যাই। মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক হচ্ছে আল-ফারাবি। আল-ফারাবিকে বলা হয় মধ্যযুগীয় যুক্তিবিদ্যার আলোচনা। সে মধ্যযুগীয় যুক্তিবিদ্যার জনক। তার আলোচনায় যুক্তিবিদ্যা দুই ধরনের আলোচনা পাওয়া যায়। সেটা হচ্ছে, একটা ছিল প্রত্যয়, ধারণা ও সংজ্ঞা। আমরা প্রত্যয় বা ধারণার আলোচনা করেছি, সক্রেটিসের আলোচনা, যে প্রত্যয় বা ধারণা কাকে বলে সেটা আমরা দেখেছি। আল-ফারাবি সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছে। আমরা জানি যে প্রত্যয় বা ধারণা হচ্ছে মস্তিষ্কে সংরক্ষিত ছবি, বস্তু বা ঘটনা প্রতিচ্ছবি, এবং সংজ্ঞা নিয়ে আলোচনা করেছে। আমরা জানি যে সংজ্ঞা হচ্ছে সেই বিষয় যদি কোনো বিষয়ের একটা সার্বজনীন সর্বসম্মত ধারণা দেয়া যায় তাহলে সেটাকে আমরা সংজ্ঞা বলি। আমাদের সংজ্ঞার অধ্যায় আছে, আমরা সংজ্ঞার অধ্যায়ে সংজ্ঞা সম্পর্কে যথেষ্ট আলোচনা করব। এরপর দ্বিতীয় অংশে তিনি আলোচনা করেছেন যুক্তিবিন্যাস ও প্রমাণ নিয়ে। অনুমান বা যুক্তিবিদ্যা হচ্ছে কতগুলো নিয়ম কানুনের সমষ্টি। সেই নিয়মগুলিকে যদি আমরা যথাযথভাবে পালন করি তাহলে আমরা অনুমানের ক্ষেত্রে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে পারি। এবার চলো আমরা যাই ইবনে সিনা। ইবনে সিনা যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করেছিলেন। তিনি মূলত আরোহ অবরোহের মধ্যে সমন্বয় সাধন করেছিলেন। আমরা ইবনে সিনাকে আরো অন্য জায়গায় পাবো। সেটার মধ্যে হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে ইবনে সিনার অবদান অত্যন্ত বেশি। চিকিৎসা বিজ্ঞানে ইবনে সিনা যা লিখে গেছেন সেই আলোচনায় পাশ্চাত্যের চিকিৎসাবিদ্যাও এখনো ইবনে সিনার উপর নির্ভরশীল। ইবনে সিনাকে পৃথিবীর যে কোনো দেশ চিকিৎসা বিজ্ঞানের জন্য পড়ায়। চিকিৎসা বিজ্ঞানে ইবনে সিনার বই পড়ায়। তো এরপরে চলো আমরা যাই ইবনে রুশদের কথা। ইবনে রুশদের মতে মানুষের চিন্তা ইন্দ্রিয়গ্রাহ্য স্তর থেকে বিশুদ্ধ বুদ্ধি স্তরে উন্নত হয়। তিনি যুক্তিবিদ্যাকে আরেকটু এগিয়ে দিয়ে আলোচনা করেন। ইবনে রুশদের কথা বলতে গেলে কিছু কথা বলতেই হয়। ইবনে রুশদ হচ্ছেন সেই ব্যক্তি যে এরিস্টটলের সমগ্র রচনা পড়েছেন, সমগ্র আলোচনা পড়েছেন, এমনকি প্রত্যেকটা বই পড়তে গিয়ে প্রত্যেকটা বাক্য পড়ে যেখানে তার সমস্যা মনে হয়েছে সেখানে তিনি লিখে রেখেছেন। প্রত্যেকটা বাক্যের সাথে সাথে তিনি তার আলোচনা লিখেছেন। এবং ইবনে রুশদের সব থেকে মজার বিষয় হচ্ছে সেই ব্যক্তি যিনি 5 বছর বয়সে পড়াশোনা শুরু করেছিলেন, 72 বছর বয়স পর্যন্ত পড়াশোনা করেছেন এবং তার বুদ্ধি বয়স থেকে শুরু করে 5 বছর থেকে 72 বছর বয়স পর্যন্ত তিনি জীবনে প্রতিদিন 16 ঘন্টা করে পড়তেন। তার জীবনে 2 দিন মাত্র তিনি পড়তে পারেননি। একদিন ছিল যেদিন তার বাবা মারা গিয়েছিল, সেদিন তিনি পড়ার সময় পাননি।
আর দ্বিতীয় দিনটা হচ্ছে যেদিন তিনি বিয়ে করেছিলেন, সেদিন পড়ার সময় পাননি। আর বাকি জীবনের পুরো দিন তিনি প্রতিদিন 16 ঘন্টা করে পড়েছেন। ইবনে রুশদ হচ্ছে সেই ব্যক্তি যিনি বলেছিলেন বসন্ত রোগ সাধারণত 2 বার হয় না। বসন্ত রোগ মানুষের সাধারণত একবারই হয়, এই কথাটা ইবনে রুশদি বলেছিলেন। আচ্ছা, মধ্যযুগের যুক্তিবিদ্যায় মূলত তারাই আলোচনা করেছেন। আমরা অবশ্য যুক্তিবিদ্যা পড়তে গিয়ে আল গাজ্জালিকেও পাবো। আল গাজ্জালি কার্যকারণ তত্ত্ব বেশ বিখ্যাত হয়ে আছে। তার এখানে তোমাদের জন্য এগুলি খুব বেশি পাঠ্য না, এগুলি আমরা অনার্সে পড়াই। তারপরে চলো আমরা আধুনিক যুগে চলে যাই। আধুনিক যুগে আমরা যাদেরকে আলোচনা করব তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফ্রান্সিস বেকন, লাইবনিজ, জেএস মিল, বার্ট্রান্ড রাসেল, হোয়াইটহেড, জর্জ বুল, পপি এবং ডব্লিউ.বি. জোসেফ। এরা হচ্ছে একদম সাম্প্রতিক যুগের দার্শনিক। তো চলো এদের অবদানটা কি দর্শনে বা যুক্তিবিদ্যায়। ফ্রান্সিস বেকন হচ্ছে আরোহ পদ্ধতির জনক। আমরা যে এরিস্টটলীয় যুক্তিবিদ্যা পড়ি সেটা হচ্ছে অবরোহ পদ্ধতি। ফ্রান্সিস বেকন বলেন যে অবরোহ পদ্ধতি হচ্ছে প্রমাণের পদ্ধতি। তো যুক্তিবিদ্যাকে সবসময় প্রমাণ করা যায় না, বা প্রমাণের পদ্ধতির উপর ভিত্তি করে যুক্তিবিদ্যার আলোচনা চলে না। সেটার জন্য বাস্তব প্রমাণের প্রয়োজন হয়। আর অবরোহ পদ্ধতি, আমরা জানি যে অবরোহ পদ্ধতিটা হচ্ছে আকারগত পদ্ধতি, আর আরোহ পদ্ধতিটা হচ্ছে বস্তুগত পদ্ধতি। অবরোহ পদ্ধতিতে আকারগত সত্যতাকে প্রমাণ করতে হয়, আর আরোহ পদ্ধতিতে আকারগত ও বস্তুগত উভয় প্রকার সত্যতা প্রমাণ করতে হয়। তোমার মস্তিষ্কে যে ধারণা থাকে সেটা হচ্ছে আকারগত, তাকে যদি তুমি বাস্তবের সাথে মিলাতে না পারো তাহলে সেটাকে তুমি মিথ্যে মনে করো। তার মানে বাস্তব অস্তিত্ব থাকা প্রত্যেক বিষয়ের জন্য খুবই জরুরি। এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকন এখানে আলোচনা শুরু করার জন্যে সহানুমানিক ধারণাকে তিনি বলেছেন যে এটা তাত্ত্বিক আলোচনা, এটা একদমই যুগ উপযোগী নয়। যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে অবশ্যই আমাদেরকে প্রত্যক্ষ প্রমাণ করতে হবে। এখন দেখো প্রত্যক্ষটা কি। আমরা প্রমাণকে দুইভাবে পাই, একটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ, আরেকটা হচ্ছে পরোক্ষ প্রমাণ। প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে সেই প্রমাণ যেটা পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা প্রমাণ করা যায়। এখন আলোচনা আসতে যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়গুলি কি। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়গুলি হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। যদি তুমি এই ইন্দ্রিয়গুলির দ্বারা জ্ঞান অর্জন করতে না পারো তাহলে সেইখান থেকে পরিপূর্ণ জ্ঞান পাওয়া যায় না। এই আলোচনাটা ছিল ফ্রান্সিস বেকনের আলোচনা। ফ্রান্সিস বেকনের হাত ধরে যে আলোচনা শুরু হয়েছিল সেটা অনেক দিন পরে এসে জেএস মিল পরিপূর্ণতা দান করে। মিলকে আমরা আলোচনা করব। এখানে আমরা উইলিয়াম জেবন্সকে পাবো, যুক্তিবিদ্যায় তোমরা পাবে, আলোচনা করব। জন ভ্যানকে পাবো, যেটা ভ্যান চিত্রের মাধ্যমে তোমরা হয়তো স্কুলে পড়েছো ভ্যান চিত্রের মাধ্যমে প্রমাণ করা যায়, সেটা আমরা পড়াবো। কিন্তু এটা ইন্টারমিডিয়েট যুক্তিবিদ্যা ভ্যান চিত্রটা নেই। অনার্সের যুক্তিবিদ্যা আমরা ভ্যান চিত্রটা পড়াই অনুমানকে প্রমাণ করার জন্য। এবার দেখো আমরা মিলের কথা বলছিলাম। মিল কি বলেন, জ্ঞান চর্চাকে যদি সঠিক সুন্দর করা যায় তাহলে অবশ্যই তার প্রত্যক্ষিত হতে হবে, তার বাস্তব প্রমাণ থাকতে হবে। তিনি আরোহ পদ্ধতির বিস্তৃত আলোচনা করেন। যদিও তোমরা পরীক্ষার সময় যে ভুলটা সাধারণত করো, ফ্রান্সিস বেকন আরোহ পদ্ধতির জনক। আমি আবারও বলছি, আরোহ পদ্ধতির জনক হচ্ছে ফ্রান্সিস বেকন। আরোহ পদ্ধতি নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন তিনি হচ্ছেন জেএস মিল। মিলের নাম অবশ্যই আরোহের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু ফ্রান্সিস বেকন আরোহের জনক, মিল কিন্তু জনক নয়। এটা মাথায় রাখতে হবে, যে ভুলটা তোমরা সবসময় পরীক্ষার খাতায় করো। তো মিল বলেছে আরোহের কিছু প্রমাণ করার জন্যে আরোহের কিছু ভিত্তি আছে। আরোহের ভিত্তি কত প্রকার? আরোহের ভিত্তি হচ্ছে 2 প্রকার। আমরা জানি ভিত্তি হচ্ছে সেই বিষয় যার উপর ভিত করে কোনো কিছু দাঁড়ায়। আমি যে বাড়িটাতে দাঁড়িয়ে আছি সেই বাড়িটা দাঁড়ানোর জন্য তার একটা ভিত্তি থাকা প্রয়োজন ছিল। তো সেই ভিত্তি তুমি যেখানে আছো তোমরা সাধারণত দেখতে পাও তোমার একটা ভিত্তি আছে, প্রত্যেক বিষয়ের একটা ভিত্তি থাকে। সেই হিসেবে আরোহের একটা ভিত্তি আছে। আরোহের ভিত্তি হচ্ছে 2 প্রকার। প্রথমত আকারগত ভিত্তি, বস্তুগত ভিত্তি।
মিল বলেন আকারগত ভিত্তি হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়ম। প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিটা কি? প্রকৃতির নিয়মানুবর্তী নীতি হচ্ছে প্রকৃতির যা কিছু ঘটে প্রকৃতিতে সেটা কোনো না কোনো নিয়মে ঘটে। তুমি ছোট থেকে বড় হয়েছ, এটা প্রকৃতির নিয়মেই হয়েছ। তুমি একদিন বৃদ্ধ হবে, একদিন প্রকৃতিতেই হারিয়ে যাবে, আবার নতুন চলে আসবে, এটা প্রকৃতির নিয়মেই হচ্ছে। ঠিক তেমনি আরেকটা বিষয় যেটা ছিল কার্যকারণ নিয়ম। আরোহের আকারগত ভিত্তির একটা প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, আরেকটা হচ্ছে কার্যকারণ নিয়ম। কার্যকারণ নিয়মটা কি? কার্যকারণ নিয়ম হচ্ছে সেই নিয়ম পৃথিবীতে এমন কিছু হওয়াই সম্ভব নয় যার কোনো না কোনো কারণ নেই। যদি পৃথিবীতে যা কিছুই ঘটুক না কেন, যা কিছুই হোক না কেন, তার অবশ্যই কোনো না কোনো কারণ থাকবে। মূলত এই আলোচনাটা হচ্ছে কার্যকারণ নিয়ম। আরোহের বস্তুগত ভিত্তি রয়েছে, সেই বস্তুগত ভিত্তি দুই প্রকার, একটি হচ্ছে পরীক্ষণ, আরেকটি হচ্ছে নিরীক্ষণ। তুমি যদি বাস্তব অস্তিত্ব প্রমাণ করতে যাও তাহলে তার জন্য পরীক্ষণ ও নিরীক্ষণের প্রয়োজন হয়। এরপরে আমরা কাকে আলোচনা করব? ফ্রান্সিস বেকন, মিল। এবার দেখো, আধুনিক যুগে দার্শনিকদের মধ্যে বা যুক্তিবিদদের মধ্যে আমরা লাইবনিজকে দেখতে পাচ্ছি। লাইবনিজ হচ্ছে গণিতবিদ। তিনি গণিত নিয়ে আলোচনা শুরু করেছিলেন এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে লাইবনিজ বলেন সকল বৈজ্ঞানিক ধারণাগুলোকে অশাব্দিক বা বাবলেখ প্রতীকের মাধ্যমে প্রমাণ করা যায়। সকল বৈজ্ঞানিক প্রমাণ যেগুলিকে অশাব্দিক, শব্দ ছাড়া, সংকেত বা প্রতীক বা গাণিতিকভাবে ব্যাখ্যা করা যায়, প্রমাণ করা যায়। লাইবনিজের উদ্দেশ্য ছিল যে বৈজ্ঞানিক সমস্যাকে যান্ত্রিক উপায়ে ব্যাখ্যা করা যায়। দেখো, এত এত বছর আগে এই জ্ঞানী ব্যক্তিরা যা কিছু বিশ্লেষণ করে গেছেন সেগুলো সময়ের বিবর্তনে, সময়ের পরিক্রমায় আজ বাস্তবে ফল নিচ্ছে। মূলত লাইবনিজের হাত ধরে বা লাইবনিজের চিন্তার উপর ভিত্তি করেই গণিতের সাথে যুক্তিবিদ্যার যে সম্পর্ক সেটা আলোচিত হয়েছিল। সেখান থেকেই গাণিতিক যুক্তিবিদ্যার সূত্রপাত হয়েছিল। গাণিতিক যুক্তিবিদ্যায় আমরা যাদেরকে পাই তারা হচ্ছে বার্ট্রান্ড রাসেল এবং হোয়াইটহেড। গাণিতিক যুক্তিবিদ্যা আমরা কাকে পাচ্ছি? বার্ট্রান্ড রাসেলকে পাচ্ছি এবং হোয়াইটহেডকে পাচ্ছি। এই বার্ট্রান্ড রাসেল গণিত নিয়ে শুরু করেছিলেন কিন্তু যুক্তিবিদ্যা দিয়ে আলোচনা করেছিলেন। তোমরা হয়তো আরও জানো বার্ট্রান্ড রাসেল একজন দার্শনিক ছিলেন কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি 1950 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। বার্ট্রান্ড রাসেল হোয়াইটহেডের সাথে মিলিতভাবে একটি বই প্রকাশ করে, যে বইটির নাম ছিল প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা, যেটা পৃথিবী বিখ্যাত হয়েছিল। তখন থেকে এখন পর্যন্ত এটি একটি বিখ্যাত বই। এইখানে গণিতের স্বতঃসিদ্ধতা নিয়ম নিয়ে আলোচনা করা হয়েছে। স্বতঃসিদ্ধতা কি? স্বতঃসিদ্ধতা হচ্ছে যে নিজে নিজেই সিদ্ধ। যেমন 2 + 2 = 4, এটা পুরো পৃথিবী স্বীকার করে নেয় এক বাক্যে। এখানে কি কারোর কোনো দ্বিমত আছে? পুরো পৃথিবীর কারোর দ্বিমত নেই। তার মানে গণিত হচ্ছে নিজে নিজে স্বয়ং সম্পূর্ণভাবে সত্য জ্ঞান দান করে। গণিত যে জ্ঞান দান করে সেটা পুরো পৃথিবী একই রকমভাবে গ্রহণ করে। এটাকে স্বতঃসিদ্ধতা বলে। যে নিজে নিজে স্বয়ং সত্য প্রমাণ করতে পারে তাকেই স্বতঃসিদ্ধতা বলা হয়। মূলত বার্ট্রান্ড রাসেল এই স্বতঃসিদ্ধতাকে প্রমাণ করে গিয়েছেন। তারপর আসে হচ্ছে প্রতীকী যুক্তিবিদ্যা। প্রতীকী যুক্তিবিদ্যায় কারা রয়েছেন? প্রতীকী যুক্তিবিদ্যায় তোমরা যাদের নাম পড়ো তার মধ্যে হচ্ছে জর্জ বুল। বলো, তোমরা জর্জ বুলের নাম কোথায় পড়েছো? আইসিটিতে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে জর্জ বুল পড়াশোনা শুরু করেছিল যুক্তিবিদ্যা দিয়ে এবং যুক্তিবিদ্যার গাণিতিক সাংকেতিক অংশ নিয়ে আলোচনা শুরু করে তিনি এমন একটা অবস্থায় গিয়ে পৌঁছে গেলেন যে তিনি এই আইসিটি নামক আরেকটি নতুন বিষয় সৃষ্টি করে ফেললেন। যার যাত্রা শুরু করেছিলেন যুক্তিবিদ্যা গণিত দিয়ে এবং তিনি পরিণতিতে কম্পিউটার বিজ্ঞানের মতো একটি বিষয় সামনে নিয়ে চলে এসেছেন। জর্জ বুলকে তোমরা কোথায় পাচ্ছ? আইসিটিতে পড়ছো। বুলেরিয়ান অ্যালজাবরা,
ওখানে আমরা কিছু পড়েছি লজিক গেট, তোমরা যেগুলি পড়ছো আইসিটিতে, দেখো কত মজার বিষয়। এক একজন ব্যক্তি একটা বিষয় দিয়ে পড়াশোনা শুরু করেছে, অন্য বিষয়ে গিয়ে উপনীত হয়ে যাচ্ছে। এখানে তোমরা জর্জ বুলের সাথে গটলব ফ্রেগের নামও পাবে, তবে খুব বেশি তাদের আলোচনা তোমাদের নেই, যেহেতু এটা উচ্চ মাধ্যমিক যুক্তিবিদ্যা। তারপর এখানে দেখো আমরা আর কাকে পাবো, আইএম কপিকে পাবো, আরবিং মারমার কপি। আরবিং মারমার কপি যুক্তিবিদ্যার ইতিহাসে যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে তিনি প্রতীকী যুক্তিবিদ্যা নিয়ে আলোচনা করেছেন, এবং তার মতে যুক্তিবিদ্যা হচ্ছে যুক্তির বৈধতা অবৈধতা নিরূপণের বিজ্ঞান। কপির সাথে সাথে তোমরা আরও যাদের নাম পাচ্ছ সেটা হচ্ছে সিআই লুইস, সিএস পার্স। পার্স হচ্ছে আমেরিকান দার্শনিক, মূলত প্রয়োগবাদ নিয়ে আলোচনা করেছে, যুক্তিবিদ্যায় তার সামান্যই অবদান আছে, সেটা তোমাদের একাদশে নেই। প্রতীকী যুক্তিবিদ্যা গণিতের মতো একটি আকারগত বিজ্ঞান। গণিতের আলোচ্য বিষয় হচ্ছে সংখ্যা বা পরিমাণ, আর যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে কতগুলো মৌলিক ধারণা। যুক্তিবিদ্যা কতগুলো মৌলিক ধারণা নিয়ে আলোচনা করে এবং সেগুলোকে যথার্থভাবে প্রয়োগ করে দেখায়। সাম্প্রতিক যুগে তোমরা যাদের নাম পড়েছো আমরা এখানে বললাম, আইএম কপি, ডব্লিউ.বি. জোসেফ, বার্ট্রান্ড রাসেল, এরা মূলত সাম্প্রতিককালের দার্শনিক। জোসেফের আলোচনা তোমরা পাবে। জোসেফ যুক্তিবিদ্যাকে বিজ্ঞান বলেছে। জোসেফ একমাত্র দার্শনিক যিনি বলেছেন যুক্তিবিদ্যা হচ্ছে বিজ্ঞান, কলাবিদ্যা সে হতেই পারে না, কলাবিদ্যার সাথে তার কোনো সম্পর্কই নেই, সে একটা চিন্তার বিজ্ঞান। এই আলোচনাগুলি আমরা ধারাবাহিকভাবে সামনের দিকে পাবো। তো আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হচ্ছে যুক্তিবিদ্যার ধারণা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ সবাইকে। কয় মিনিট হয়েছে?